আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টি20 লেকচার সিরিজের। ওই লেকচার সিরিজের ক্রমধারায় আজকে রাসায়নিক পরিবর্তন পড়ব। ঠিক রাসায়নিক পরিবর্তনে 20 মিনিটেই এমসিকিউ সবকিছু শেষ করব। তো প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, দেখো একদম অধ্যায় শুরুতে হচ্ছে আমার সবুজ রসায়নের মূলনীতি দিয়ে দেওয়া ছিল। তো এখানে মূলনীতি কত ছিল? এখানে জানি যে এখানে 12টা ছিল এবং এখানে সমাজ বিজ্ঞানের মতো কিছু লাইন লেখা ছিল। এই 12টা কি কি? এই জিনিসগুলো যে বজ্র নিষ্কাশন ভালো করে করতে হবে, এই জিনিসগুলো ছিল, এগুলো একদম সাধারণ ব্যাপার ছিল। এবং এখানে দুইটা সুন্দর সুন্দর কথা ছিল, একটা হচ্ছে অ্যাটম ইকোনমি আর একটা হচ্ছে ইফেক্টর। হ্যাঁ, এই দুইটা শুধু ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। তবে যাই হোক, এখানে হচ্ছে 12টা মূলনীতি ছিল। এটা আরেকটা, এখান থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটা 1991 সালে হচ্ছে এখান থেকে এটা এই 12টা মূলনীতি এখানে করা হয়েছিল, স্বীকৃতি দেওয়া হয়েছিল। অ্যাটম ইকোনমির কথা বলছিলাম। দেখো, অ্যাটম ইকোনমি মানে আমি একটা রিয়াকশন ঘটাই দিচ্ছি। রিয়াকশন ঘটাইলে এখানে একাধিক উৎপাদ পাওয়া যায়। তবে সবগুলা উৎপাদই কিন্তু আমার কাঙ্ক্ষিত উৎপাদ না, আমার দরকারই না। কিছু হচ্ছে বাই প্রোডাক্ট তৈরি হয়। ধরো এই রিয়াকশনটাতে আমার হচ্ছে এস্টারটা হচ্ছে দরকারি, কাঙ্ক্ষিত উৎপাদ। অ্যাটম ইকোনমিটা বের করে হচ্ছে টোটাল যে উৎপাদটা বের হয়েছে ওইখানে আমার কাঙ্ক্ষিত উৎপাদ বের হওয়ার যে পার্সেন্টেজটা, তাকে বলতেছে হচ্ছে অ্যাটম ইকোনমি। আচ্ছা, তাহলে এখন এটা বের করে কিভাবে? এটার আণবিক ভর দেখব। এখানে এস্টার যেটা ছিল, এস্টারের আণবিক ভর এখানে আমি বসাইছি। দেন এখানে পানিও তৈরি হয়েছিল, পানির আণবিক ভর এখানে বসাইছি। আর আমার কাঙ্ক্ষিত উৎপাদ ছিল এস্টারটা, এই এস্টারের আণবিক ভর বসাইছি ইন্টু হচ্ছে 100%। এখানে পার্সেন্টেজ আকারে ব্যবহার করা হয়। ক্যালকুলেট করার পর এখানে আমার কত 83.01 আসছে, যেটা আসলে 83%-এর মতো। এটা বলতে পারি। আচ্ছা, যাই হোক, এই অ্যাটম ইকোনমি বের করার সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে? এরকম কিন্তু আসতে পারে। দেখো, বিক্রিয়ার হারের একক জানতে চাইছি এখানে। এখন বিক্রিয়ার হারের যে এককটা ছিল সেটা কি? বিক্রিয়ার হার সম্পর্কে জানা লাগবে। প্রতি একক সময়ে ঘনমাত্রার যে পরিবর্তনটা হইতেছে তাকে বলতেছে বিক্রিয়ার হার। এটাকে ডিসি হচ্ছে ডিভাইডেড বাই ডিটি দ্বারা চিহ্নিত করতে পারি। ডিটি দ্বারা এখানে টেম্পারেচারের যে ডিফারেন্সটা, ডিসি দ্বারা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার যে ডিফারেন্সটা। উপরে যদি ঘনমাত্রা বসে, ঘনমাত্রার একক জানি মোল পার লিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই হচ্ছে বিক্রিয়ার হারের এককটা আমি বলতে পারতেছি কি? মোল পার লিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এই কারণে আনসার হচ্ছে কত বলো এখানে, গ নাম্বারটা। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, তারপরে এটা সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথে আসার সম্ভাবনা খুব বেশি। দেখো, এটা জানার আগে হচ্ছে আমার ব্যান্ড অফ ইকুয়েশনটা জানা লাগবে। মূলত এটা আরহেনিয়াস ইকুয়েশন থেকে কিন্তু। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা অনুসারে একটা গ্রাফ আঁকা হয়েছে। তো ওই ইকুয়েশন যদি আমি দেখো লগ কে, এই বরাবর লগ কে আছে, তাকে যদি আমি আসলে ওয়াই দ্বারা চিহ্নিত করি, অবশ্যই ওয়াই দ্বারা চিহ্নিত করবো, যেটা ওয়াই অক্ষ বরাবর আছে। এক্স অক্ষ বরাবর আছে 1/টি, এটা হচ্ছে সেই এক্স। এই বসাইলাম হচ্ছে লগ কে এর জায়গায় ওয়াই, 1/টি এর জায়গায় বসাইলাম হচ্ছে এক্স। তার মানে বাকি যে অংশটুকু থাকে সেটা আমার ঢাল ইন্ডিকেট করতেছে। প্লাস সি তো এখানে আমার কি ওই ছেদিতাংশের পরিমাণ ইন্ডিকেট করে। যে ঢালটা ইন্ডিকেট করতেছে এখানে ঢালের মান দেয়া আছে কত? -60। এই ঢালটাকে তাহলে আমি এখানে লিখতে পারতেছি, ঢালের মান দেয়া আছে হচ্ছে এই, সেই হচ্ছে -60। দেন এখানে ইয়ে বলতে আমরা আসলে কোনটাকে ইন্ডিকেট করি? সক্রিয়ণ শক্তি। এখন সক্রিয়ণ শক্তি জিনিসটা কি? সক্রিয়ণ শক্তিটা হচ্ছে অ্যাটলিস্ট এই মিনিমাম যে এনার্জিটা না হইলে এই রিয়াকশনটা হবে না। এক কথায় বলতে গেলে। তারপর এখানে মানটা বসাবো, আর এর কোন মানটা বসাবো? 8.314 বসাবো। কারণ কি? এই কারণে যে এখানে জুলে দেয়া আছে। জুলে যদি দেয়া না থাকতো তাহলে কিন্তু আমি এখানে 8.314 বসাইতাম না। এটা এসআই এককটা বসাইতে হবে। বসাইলাম, দেন ক্যালকুলেট করার পর এমন একটা মান আসছে যেটা হচ্ছে ক নাম্বার আনসারটা ইন্ডিকেট করে। এটা ক্যালকুলেট করার ব্যাপার। তার মানে এখান থেকে যে বোঝার ব্যাপারটা ছিল, এখানে ঢালের মান দেয়া আছে, ঢালটা আসলে এই ইকুয়েশন থেকে আসছে। এই ইকুয়েশনটা আমার জানা লাগবে। তারপরে কোনটা হচ্ছে প্রভাবক বিষ? এখানে অনেক ধরনের প্রভাবক দেখছি। ধনাত্মক প্রভাবক আছে, ঋণাত্মক প্রভাবক আছে, দেন হচ্ছে স্বপ্রভাবক আছে, আবিষ্ট আছে, বিবর্ধক কথা আছে, আবার হচ্ছে প্রভাবক বিষ আছে। তো প্রভাবক বিষটা খুব বেশি পরিমাণে আসে। হ্যাঁ, তো এই স্লাইড থেকে 100% শিওর হচ্ছে কোশ্চেন আসবে, এই কারণে এটা হচ্ছে স্টার মার্ক করা। যে কোনো একটা আসবে। এখন যে এখানে প্রভাবক বিষ লেখা দিছি মানে প্রভাবক বিষটাই শুধু আসবে এমন না, এখানে আবিষ্ট আসতে পারে, ঋণাত্মক ধনাত্মক আসতে পারে। সবগুলা উদাহরণ কিন্তু দেয়া আছে, ঠিক আছে? তো যেহেতু এখানে আমি বেশি কথা বলবো না, এখানে মুখস্থ করে নিবা যে প্রভাবক গুলো আছে। রাসায়নিক সাম্যাবস্থার কয়েকটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো পাশে দিয়ে দিছি। কি? সাম্যের স্থায়িত্ব থাকতে হবে, উভয় দিক থেকে সুগম্যতা থাকতে হবে, বিক্রিয়ার অসম্পূর্ণতা থাকতে হবে। যদি বিক্রিয়া সম্পূর্ণই হয়ে যায় তাহলে জিনিসটা তখন আর সাম্যাবস্থায় থাকবে না। প্রভাবকের ভূমিকাহীনতা থাকবে, এখানে প্রভাবক কোনো ইন্টারফেয়ার করবে না। তো
এই বৈশিষ্ট্যের কথা যদি চিন্তা করি তাহলে দেখতেছি এখানে সাম্যের স্থায়িত্বে যে কথাটা আছে প্রথমটাই আমার ছিল সাম্যাবস্থার স্থায়িত্ব। আনসার হবে হচ্ছে এখানে আমার 4 নাম্বারটা। ঠিক আছে, তারপরে আসো, এই হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনে বলতেছে তাপমাত্রা বাড়ালে কি ঘটে। এটা দেখি বোঝা যাচ্ছে এটা লাসাতিলের নীতির উপর ডিপেন্ড করে করা হয়েছে কোশ্চেনটা। তো এই লাসাতিলের নীতিটা আমরা জানি যে তাপমাত্রা বাড়াবো বা কমাবো এটা কিন্তু ডিপেন্ড করতেছে তাপ উৎপাদ বিক্রিয়া নাকি তাপ হারে বিক্রিয়া। এই যে এখানে রিয়াকশনটাতে প্লাস 44.8 জুল বা কিলোজুল বা ক্যালোরি জুল উৎপন্ন হয়েছে, এটা দ্বারা ইন্ডিকেট করে এখানে তাপ উৎপন্ন হয়েছে। এই জায়গাটাতে কিন্তু আরেকটা জিনিস দেওয়া থাকতে পারে, ডেল এইচ এর মান নেগেটিভ আকারেও লিখতে পারতো। দুইটা জিনিসই তাপ উৎপাদে ইন্ডিকেট করে। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমি আবার তাপই বাড়াই তাহলে এই জিনিসটা কি করবে বলো, উল্টা দিকে বা পেছনের দিকে বা হচ্ছে বাম দিকে অগ্রসর হবে বা বিক্রিয়কের দিকে অগ্রসর হবে। ফলে দেখা গেছে কি উৎপাদটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। এটা ছিল কথাটা। আচ্ছা, তো কোশ্চেন করছি বাড়ালে কি ঘটে। আমি দেখতেছি এখানে এই সালফার ট্রাইঅক্সাইডটা কি ছিল, উৎপাদ ছিল, এটা আস্তে আস্তে কমতে থাকবে, এই উৎপাদ হ্রাস পাবে। বিক্রিয়া সম্মুখমুখী মানে কি সামনের দিকে যাওয়া পসিবল বলো, হবে না তো। তাহলে তো এটা কি হয়ে গেল যে বিক্রিয়কের দিকে গমন করছে, এটা উল্টা কাজটা হবে, তাপমাত্রা কমালে হবে আর কি, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক এই কথা, এটা যেই কথা বলা এটা ঠিক সেম কথাই বলা আছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, মানে তিনটা কথাই সেম বলা আছে, বাকি একটা আছে বিপরীত, ওইটাই কিন্তু আমার আনসার, তাই না। তারপরে আসো, নিচের কোন সম্পর্কটি হচ্ছে সঠিক। আমার হচ্ছে ক্যাপি এবং ক্যাসির সাথে একটা রিলেশন কৃত এই সম্পর্ক হচ্ছে এটা। এটাকে মনে রাখার জন্য একটা বলতেছি পিসি। সবার বাসায় আসলে পার্সোনাল কম্পিউটার থাকে অথবা মোবাইল ফোন তো ইউজ করি, এটা এক ধরনের পার্সোনাল কম্পিউটার। তো ওই অনুসারে হচ্ছে আমরা দিব যে প্রথম থাকবে পি, পরে থাকবে হচ্ছে সি। এখানে ডেল এন দ্বারা কি বোঝায়, উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল। এটা সামনে আসতেছে, এখন দেখবো ক্যালকুলেশনটা। দেখো এখানে বলতেছে হচ্ছে নিম্নের কোন বিক্রিয়ায় ক্যাপি বড় আর হচ্ছে ক্যাপি বড় ক্যাসি থেকে। এটাকে বুঝবো কিভাবে, এই যে ইকুয়েশন ছিল এই ইকুয়েশনের মধ্যে ডেল এন এর মানের উপর ডিপেন্ড করতেছে। যদি ডেল এন এর মান 0 হয় তাহলে ক্যাপি ক্যাসি দুইটাই কি হবে বলো, সমান হবে। আর যদি ডেল এন এর মান যদি পজিটিভ হয় এটা ইন্ডিকেট করে ক্যাপির মান বড় ক্যাসির মান হচ্ছে ছোট। অথবা এত করে এগুলো যদি তুমি মুখস্থ নাও করতে চাও, তুমি শুধু সমীকরণটার দিকে তাকাও, তুমি এখানে একটা মান বসায় দেখো যে পজিটিভ বসাইলে কেমন মান আসতেছে, নেগেটিভ বসাইলে কেমন আসতেছে, তাইলে কিন্তু বোঝা যাচ্ছে ক্যাপি বড় নাকি ক্যাসি বড়। আর যদি তুমি এত ক্যালকুলেশনে যাইতে না চাও তাহলে ডিরেক্ট মুখস্থ করো পজিটিভ নেগেটিভ করে। আমি একটা ইকুয়েশন দেখতেছি, ওই ইকুয়েশনের মধ্যে দেখলাম প্রথম যেটা দেওয়া ছিল এখানে ডেল এন এর মান হচ্ছে ইকুয়াল, ডেল এন মান হচ্ছে 0, মানে উভয় পাশে মোল সংখ্যা ছিল এখানে ইকুয়াল। 0 হলে ক্যাপি ইকুয়াল ক্যাসি হবে এখানে, কিন্তু আমার কাছে জানতেছে ক্যাপি বড়। ক্যাপি বড় হইতে হইলে কি লাগবে, ডেল এন মান পজিটিভ লাগবে। দেখতেছি পজিটিভ পাওয়া যায় হচ্ছে এই 3 নাম্বার ইকুয়েশনে। এইখানে 1 মোল, এইখানে 1 মোল, টোটাল 2 মোল, এখানে আছে হচ্ছে 1 মোল। তার মানে 2 - 1 করলে আসতেছে 1, পজিটিভ মান আসতেছে, এটাই হবে হচ্ছে আনসার। তারপরে আসো, এই জায়গাটাতে বলতেছে নিচের কোন বিক্রিয়ায় ক্যাপি আর ক্যাসি সমান। এগুলা কিন্তু খুব বেশি পরিমাণে আসে, শুধু গুনে গুনে দেখবো এই পাশে কত মোল আছে, এই পাশে কত মোল আছে। দেখি এই পাশে 2 মোল, এই পাশে এখানে 1, এইখানে 1, টোটাল 2, ইকুয়াল যেহেতু আছে তার মানে কি ডেল এন এর মান 0 হবে। আর ডেল এন এর মান 0 মানে ক্যাপি ইকুয়াল ক্যাসি। এই বিক্রিয়াটাতে ক্যাপি এর একক জানতে চাইছে। দেখো আমরা ক্যাপি মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার দ্বারা আসলে এটাকে প্রকাশ করি। তো উপরে অবশ্যই সাম্যদ্রব্যক যখন বের করতে চাই, যে কোনো ধরনের সাম্যদ্রব্যক বের করতে গেলে আমরা দেখা যাচ্ছে উপরে লিখি উৎপাদ, নিচে লিখতেছি কি বিক্রিয়ক। এখানে উৎপাদ হয়েছে অ্যামোনিয়া, সমতাকৃত সমীকরণে দেখতেছি এখানে 2 আছে, এই কারণে হচ্ছে এখানে কি সেই 2টা দেওয়া হয়েছে। দেন এখানে হাইড্রোজেনের আগে হচ্ছে সমতাকৃত 3 আছে, এই কারণে কিন্তু এখানে 3 দেওয়া হয়েছে। নাইট্রোজেনের আগে 1, এই কারণে 1 দিলাম। এতটুকু দেওয়ার পর আমি দেখছি পার্শিয়াল প্রেসার, চাপের একক হচ্ছে এটিএম। এটিএম আমি বসাইছি, দেন কাটাকাটি করলে পাওয়া যাচ্ছে এটিএম ইনভার্স 2। আচ্ছা, এই হচ্ছে সেই আনসারটা, এটিএম পার স্কয়ার। অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক কোনটা। এটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে আমরা এমন একটা সূত্র জানি, কে ইকুয়াল হচ্ছে আলফা স্কয়ার সি। এখানে আলফা ইকুয়াল লেখা যায় √(k/c)। আলফার সাথে সি এর কেমন সম্পর্ক আছে দেখো তো, এই কোশ্চেন থেকে দেখা যাচ্ছে এইখান থেকে যে সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে আনসারটা কি হবে, এ হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপরে আসো, কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক। টেম্পারেচার বাড়লে পানির আয়নিক গুণফল বাড়ে, একটা কথা। আর এখানে
পানির আয়নিক গুণফল আসলে কোনটা ইন্ডিকেট করে? অ্যাসিডের বিয়োজন দ্রবক আর ক্ষারের বিয়োজন দ্রবকের গুণফলকে হচ্ছে পানির আয়নিক গুণফল বলতেছে। এবং দেখো এখানে যে এক একটা ডিগ্রি সেলসিয়াসে কত, এটা কিন্তু বইয়ে দেয়া আছে। এমনও কোশ্চেন আসছে কতবার বলতে তার আগের বার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত। এইবার যে 30 বা 10 আসতেছে না, তার গ্যারান্টি কি? ঠিক আছে, এটা দেখে রাখবা এখান থেকে। তারপরে আসো, আমরা অম্লত্ব ক্ষারত্বের ক্ষেত্রে কি বলছিলাম? তুল্য সংখ্যাটাই হচ্ছে তার অম্লত্ব ক্ষারত্ব নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখানে তুল্য সংখ্যা কত? আমরা তুল্য সংখ্যা নির্ণয়ের প্রসেসটা জানি, যে হচ্ছে তাদের যে জারণ সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় গুণ করে দিব। প্লাস মাইনাস এখানে কনসিডার না, শুধু সংখ্যাটা গুণ করলে আসতেছে কত? 6। তার মানে এখানে 6টাই হচ্ছে কি বলতো? 6টাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অম্লত্ব। তারপরে আসো, এখন কোনটির তীব্রতা বেশি এটা জানতে চাইছি। তীব্রতা কোনটার বেশি হবে? যার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি। আমি যখন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে গেছি, দেখি একটা রাশি হচ্ছে +4, দেখি একটা রাশি হচ্ছে +4। আচ্ছা, তারপর আরেকটা আসছে +7, এটারও আসছে +7, এটারও আসছে +7, মানে তিনটা আসছে +7। এই জায়গায় তার মানে এখন কি চিন্তা করতে হবে? এখন চিন্তা করতে হবে আকার ছোট, যার আকার ছোট তার হচ্ছে কি তীব্রতা বেশি হবে। মূলত এখানে আসলে ফ্যাক্টরটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তারপরে আসো, অ্যাসিডগুলোর তীব্রতা সঠিক ক্রম। ঠিক সেম ওয়েতে প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। দেন যারটা বর বেশি হবে সে হচ্ছে বেশি তীব্র হবে। আর যদি সমান হয়ে যায় তখন আকারের কথা কল্পনা করব, যার আকার ছোট সে হচ্ছে বেশি তীব্র। যেমন এখানে কি হয়েছিল নাইট্রোজেনের ক্ষেত্রে আর হচ্ছে সালফারের ক্ষেত্রে যেটা হয়েছিল। তারপরে দেখো HCO3- এর অনুবন্ধী ক্ষারক কি? যেহেতু এটার অনুবন্ধী ক্ষারক জানতে চাইছে, তার মানে সে একটা হচ্ছে অ্যাসিড। আর অ্যাসিড কি করে বলো? H+ দান করে। তার মানে এই জায়গা থেকে একটা H বাদ দিয়ে দাও, বাদ দিলে যেটা থাকতেছে সেটাই হচ্ছে এখানে আমার আনসার। তারপরে এটার ক্ষারকত্ব জানতে চাইছি, তুল্য সংখ্যা। এখানে আমি বলছি এইটা হচ্ছে ব্যতিক্রম, সবকিছুরই এক শর্টকাটেরই একটা ব্যতিক্রম থাকা উচিত। এ হচ্ছে সেই ব্যতিক্রমটা। ঠিক আছে, P2O5 এর ক্ষেত্রে 6 নিব, H3PO3 এর ক্ষেত্রে হচ্ছে 2 নিব, এবং H3PO2 এর ক্ষেত্রে হচ্ছে 1 নিব। আচ্ছা, তারপরে আসো, দ্রবণের pH 3.6 হলে H+ আয়নের ঘনমাত্রা কত? pH ইকুয়াল হচ্ছে -log of H+ আয়ন। pH এর মান কত? 3.6 দেয়া, এই হচ্ছে 3.6 বসাইছি। তারপর এখান থেকে H+ আয়ন বের করব। এখানে মাইনাস আছে, পরের লাইনটা থেকে মাইনাস দ্বারা গুণ করে দিস, এবং লগ আছে এন্টি লগ করে দিস। এন্টি লগ মানে কি 10 টু দি পাওয়ার ওই মানটা চলে যাবে, এই মানটা চলে গেছে H+ আয়নের ঘনমাত্রা। তারপরে আসো, এই একটা দ্রবণ আছে, এই দ্রবণের pH জানতে চাইছি। এটা যদি pH আমি বের করতে চাই, দেখো আমি অলওয়েজ বলি যে আসলে H+ আয়নের ঘনমাত্রাটাকে কি ব্যবহার করা উচিত জানো? যে হচ্ছে ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা, তাইলে আর কোনো ঝামেলা হয় না। তাহলে এখানে ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.005, বসাইছি 0.005। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2, এই বসাইছি 2। ক্যালকুলেট করার পর আনসার পাইছি কত? ডিরেক্ট, যেটার মান হচ্ছে 2। এবং আরেকটা কথা হচ্ছে যে একটা অ্যাসিড দেখার পর আমি বুঝবো কিভাবে, বা মান দেয়া থাকলে আমি বুঝবো কিভাবে যে এটা সবল নাকি দুর্বল? যদি কোশ্চেনের মধ্যে আলফা অথবা কে এর মান দেয়া থাকে, তার মানে বুঝবো এটা হচ্ছে দুর্বল অ্যাসিড ছিল। যদি আলফা আর কে এর মান দেয়া না থাকে, তার মানে বুঝবো এটা হচ্ছে সবল। ঠিক আছে। আচ্ছা, দুটি অম্লীয় দ্রবণের pH যথাক্রমে এত দেয়া আছে। এখন একটা আরেকটার কত গুণ বেশি অম্লীয়, এটার জন্য কি করব? প্রথমে 10 টু দি পাওয়ার লিখব, তারপরে একটা থেকে আরেকটা বাদ দিব। কোনটা থেকে কোনটা বাদ দিব? যার অপেক্ষা বলবে আর কি। দেখো প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণের অপেক্ষায়, দ্বিতীয় দ্রবণের কত ছিল? 6 ছিল। যার অপেক্ষায় বলবে তার থেকে হচ্ছে প্রথমটা বাদ দিব। তার মানে যেই মানটা আসতেছে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, ঠিক সেম এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যে এখানে পার্সেন্টেজ থেকে হচ্ছে pH এর মান বের করতে বলছে। তবে এখানে কথাটা কি জানো, যে সবাই যেই কাজটা করে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সে ভুলেই যায় এটা একটা ক্ষার, সে ডিরেক্ট হচ্ছে যে মানটা সেটাকে pH বলে ফেলে। কিন্তু এটা কিন্তু করা যাবে না। এটা যেহেতু ক্ষার, এখান থেকে যে ঘনমাত্রাটা বের হবে, এই ঘনমাত্রা দিয়ে আমি যেই হচ্ছে pH যেটা বের করব লগের ভিতর দিয়ে, মাইনাস লগের ভিতর দিয়ে, এটা বের হবে হচ্ছে কি PUH। এটা বের হবে PUH। এই PUH বের করার পরে এই যে ইকুয়েশনটা আছে, আমরা জানি যে pH প্লাস PUH ইকুয়াল হচ্ছে 40, এখানে বসাই দিলেই কিন্তু আমরা pH এর মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা ভালো করে নজর দিয়ে দেখতে হবে। তারপরে আসো,
এখন দেখো কোশ্চেনটাতে সুন্দর করে বলা আছে ডেসিমোলার, এ হচ্ছে ডেসিমোলার মানে ফিক্সড 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড। কোশ্চেনে সুন্দর করে দেখো কে এর মান দেয়া আছে, এটা দেখেই বুঝে ফেলছি যে এই অ্যাসিডটার কথা বলা আছে, এটা অবশ্যই কি বলো দুর্বল। তার মানে তখন এই ইকুয়েশনে যখন আমি পিএইচ বের করতে যাব তখন পিএইচ এর এই সূত্র বসাবো না, মাইনাস লগ অফ সিই মানে হচ্ছে ঘনমাত্রা ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা, এখানে বসাইতে হবে কি আলফা সি অথবা রুট ওভার অফ কে ইন্টু সি। আমার কাছে কে এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, ডিরেক্ট বসাবো, এখান থেকে যেই ভ্যালুটা আসবে এটাই হবে হচ্ছে এইটা। তারপরে আসো মানুষের রক্তের পিএইচ। এখন শুধু যে মানুষের রক্তের তেমন না, যে লালার যেটা আছে, পাকস্থলীর আছে, ক্ষুদ্রান্তের আছে, মাতৃদুগ্ধের আছে, ত্বকের আছে, মাটির আছে, এই পিএইচ গুলো জানা লাগবে, এইখান থেকে একটা আসবে, শুধু মানুষের রক্তেরটা শিখলেই হবে না। তারপরে আসো মানুষের রক্তের পিএইচ যদি হচ্ছে 7.45 থেকে বেশি হয়, বেশি হলে একটা রোগ হয়, কম হলে কিন্তু আরেকটা রোগ হয়, এটা এখানে আলাদা ব্র্যাকেট এখানে বলা আছে, ঠিক আছে। তারপরে দেখো মাটির পিএইচ যদি 11 হয় তাহলে ফসল ফলানোর জন্য নিম্নের কোনটির প্রয়োজন। ভালো করে তাকায় দেখো, এটা হচ্ছে ক্ষার আছে, এই জায়গাতে একটা হচ্ছে ক্ষার দেয়া আছে, এটা যদি ভাই ক্ষার হয়, দেখো চুন একটা হচ্ছে ক্ষার, চুন একটা হচ্ছে ক্ষার, এটাও এটা ক্ষার, এইটাও হচ্ছে ক্ষার, এটাও হচ্ছে ক্ষার, সবগুলাই তাইলে ক্ষার, মানে এই ক্ষারগুলো আবার দিলে ব্যাপারটা কি হবে, পিএইচ এর মান আরো বেড়ে যাবে না, এটা তো কমাইতে হবে, কমাইতে তো হবে। এই কারণে আমরা কি দিতেছি বলতো, এ হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট কে সংক্ষেপে বলে টিএসপি। আচ্ছা তারপর নিম্নের কোনটি বাফার, বাফারের জন্য একটা শর্টকাট আছে বা কথা আছে, এটা মনে রাখতে হবে। কোন কথাটা মনে রাখতে হবে, বাফারের শর্তটা হচ্ছে মৃদু অ্যাসিড অথবা, এই যে দেখো এখানে এই যে মৃদু অ্যাসিড, আচ্ছা এইটা এখান থেকে কালারটা চেঞ্জ করি, এই যে দেখো মৃদু অ্যাসিড, এই মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার থাকাই লাগবে মাস্ট, তার সাথে অবশ্যই তীব্র থাকা লাগবে। যদি মৃদু অ্যাসিড থাকে তাহলে তীব্র ক্ষার থাকা লাগবে, মৃদু ক্ষার থাকলে তীব্র অ্যাসিড থাকা লাগবে, এবং আরো শর্তটা হচ্ছে যে মৃদু অংশটুকু থাকে তার মোল সংখ্যা বেশি হইতে হবে, এটা ফিক্সড। এতটুকু হওয়ার পরে আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো আমরা আসলে জানি যে এই n ইকুয়াল কি, সরি আমরা জানি আসলে এই n ইকুয়াল হচ্ছে এই SV, এই সূত্রে যদি বসাই, এখানে s এর মান দেয়া আছে, v এর মান দেয়া আছে, দুইটাকে গুণ করলাম। এখন বলতে পারে যে এখানে ml টারে আপনি লিটারে কনভার্ট করে নেন, এখানে নেওয়ার দরকার নাই, কারণ ওইটাও ml এই দেওয়া আছে, তো কোনো সমস্যা হবে না। গুণ করলাম দেখলাম 3 আসে, এখানে গুণ করলাম দেখি 4 আসে, দেখি শক্তিশালী যেটা ছিল বা তীব্র যেটা ছিল ওইটা হচ্ছে বেশি হয়ে গেছে, এই কারণে এটা হবে না। তারপরে আসো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে HCl, এটাও সবল, এটাও সবল, এটা নিয়ে তো আমি ক্যালকুলেশনই করতে যাব না, এটা আরো আগে হবে না। তারপর এটা নিয়ে যদি যাই, এটা এখানে দুর্বল, এটা সবল, ঠিক আছে মানলাম, এটা এখানে গুণ করলে এখানে আমার আসতেছে কত 8, এটা এখানে গুণ করলে আসতেছে কত, এই হচ্ছে 9, তার মানে দেখতেছি যে সবলটার মূল সংখ্যা আবার বেশি, তার মানে এটাও হবে না। এইটাই একমাত্র যেটার করলে আমি আসতেছে 5, করলে আসতেছে কত 8, তার মানে দুর্বল যেটা ছিল দুর্বলটার হচ্ছে বেশি আছে, আনসার হবে এইটাই, ঠিক আছে। তারপর আসো ক্ষারীয় বাফার দ্রবণ। এখন ক্ষারীয় বাফার দ্রবণ হওয়ার জন্য মৃদু ক্ষার লাগবে ফিক্সড, এটা কি মৃদু ক্ষার না, তার মানে এটা হবে না। আচ্ছা তারপর এটা তো, এটাও একটা বাফার দ্রবণ, তবে এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, লাভ নাই তো। এখানে কি মৃদু ক্ষার আছে, মৃদু ক্ষার আছে, ঠিক আছে, কিন্তু আবার মৃদু অ্যাসিড আছে, দুইটা মৃদু কখনো ভাই হয় না, তার মানে এটাও হবে না। বাকি আছে এটা, এটাই হবে আনসার, এই যে মৃদু ক্ষার এবং তার সাথে একটা লবণ। মানব দেহে যে রক্তে, এখানে বাফারের কথা বলছে, 3 ধরনের এখানে বাফার পাওয়া যায় বিদ্যমান, এটা একটা হচ্ছে কার্বনেট, একটা ফসফেট, একটা হচ্ছে প্রোটিন। কার্বনেট, এই দেখো কার্বনিক অ্যাসিড আছে, তার মানে কার্বনেট বাফার, তার মানে এটাই হবে হচ্ছে সেই আনসারটা। আচ্ছা এখানে সুন্দর একটা কোশ্চেন, এটা আসলে সৃজনশীলের কোশ্চেন, এটা দিয়ে দিছে এমসিকিউতে। যদি দেখি যে আসলে আমার কাছে কোশ্চেন করছে 50 ml 0.175 মোলার HCWH, যার কে এর মান দেয়া আছে, দ্রবণের মধ্যে 50 ml 0.09 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে সৃষ্ট দ্রবণের পিএইচ কত হবে। এখন দ্রবণের পিএইচ বের করতে চাইলে তো আমি মোল সংখ্যা বের করে এগুলো নিয়ে কাজ করব,
তবে দেখা লাগবে এখানে আরেকটা কথা, এটা কি বাফার দ্রবণ আবার হয়ে যায় কিনা। যদি বাফার দ্রবণ হয় তখন কিন্তু বাফার দ্রবণের সূত্র বসাইতে হয়। এই হচ্ছে সেই বাফার দ্রবণের সূত্র, যেটা হচ্ছে pH = P of K plus log of salt divided by acid। সল্ট দ্বারা ইন্ডিকেট করে ক্ষারের মোল সংখ্যা, এসিড দ্বারা ইন্ডিকেট করে অবশিষ্ট এসিডের মোল সংখ্যা। আসি এইবার, তাইলে এখন আমি এখানে দেখো ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, তাইলে মোল সংখ্যা বের করতে পারবো, এখানেও মোল সংখ্যা বের করতে পারবো। দুইটা মোল সংখ্যা আমি বের করছি, বের করার পর দেখতেছি যেটা দুর্বল ছিল বা মৃদু ছিল তার মোল সংখ্যাটা বেশি। যেহেতু তার মোল সংখ্যাটা বেশি হয়ে গেছে, এটা কিন্তু এখন বাফার হয়ে গেছে। কেমন বাফার হয়েছে? বাফারটা হয়েছে অম্লীয় বাফার। এটা হচ্ছে অম্লীয়, এটা হচ্ছে অম্লীয় বাফার। এই যে অম্লীয় বাফারটা হয়েছে, এখন মানটা বসাইতে হবে। উপরে যেহেতু সল্টের জায়গায় কি বসাবো? সল্টের জায়গায় বসাবো ক্ষারের মোল সংখ্যা। ওই যে ক্ষারের মোল সংখ্যা বসাই দিস, নিচে বসাইতে অবশিষ্ট কিভাবে কি করব দেখো, আমার এই হচ্ছে এসিড, এই হচ্ছে ক্ষার, দুইটাকে বিয়োগ করলে যেটা পাওয়া যায়, এই বিয়োগকৃত মানটা হচ্ছে এইখানে বসাইছি। এই বিয়োগকৃত মানটা হচ্ছে এখানে বসাইছি, কারণ আমার কাছে এসিডের মূল সংখ্যা বসানো যাবে না, অবশিষ্টটা বসাইতে হবে। এই দুইটা বিয়োগ করছি, তখন যেটা থাকে ওটা হচ্ছে অবশিষ্ট, বসাইছি, দেন ক্যালকুলেট করলে যে আনসারটা আসে এটা হচ্ছে সেটা। এবং এই ম্যাথটা আসলে এই 4 মার্কসের জন্য আসে, এটা এমসিকিউতে দিয়ে দিছি। তবে এটা এত আহামরি কঠিন কিছু না, চাইলেই কিন্তু করা যায়, তবে 1 মিনিট সময় অবশ্যই যাবে এখানে। তারপরে দেখো, কক্ষ তাপমাত্রায় HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন তাপের মান কত? এটা এই অংশটুকু সিলেবাসে নাই, তাও এটা দিয়ে দিছি। যদি সবল এসিড এবং সবল ক্ষার হয় তখন তার প্রশমন তাপের মান হয় -57.34। আচ্ছা, এই হচ্ছে একটা কোশ্চেন। এই কোশ্চেনটাতে বলতেছে দেখো যে M2 + D2 = এই জিনিসটা উৎপন্ন হয়েছে, তার ΔH এর মান পজিটিভ, মানে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। আমরা জানি তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সামনের দিকে যায়, তার মানে উৎপাদ বৃদ্ধি পায়। কথাটা অবশ্যই সঠিক। তারপরে আসো, সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। চাপের প্রভাবটা আমরা কিভাবে দেখি? এই পাশে আছে 2 মোল, এই পাশে দেখো 1 মোল। ΔN এর মান যদি 0 হয় তাহলে চাপের কোনো প্রভাব নাই, এইটাও সঠিক। সাম্য ধ্রুবক কে এবং ক্যাসির মান সমান নয়, তারা বলতেছে সমান নয়, কিন্তু আমরা তো সূত্র পারি কি, এই হচ্ছে ক্যাপি ইকুয়াল ক্যাসি r⁴ ΔN। যদি ΔN এর মান 0 হয় তাহলে ক্যাপি ক্যাসি কি হয়? সমান হয়। এই হচ্ছে ক্যাপি ক্যাসি সমান হয় কখন? তখন হচ্ছে ΔN = 0। এই জায়গাটাতে কিন্তু ΔN এর মান 0, তার মানে ক্যাপি ক্যাসি এখানে কি সমান, বুঝতেছো? তারপরে আসো, তাপহারী বিক্রিয়া হলো অবশ্যই ΔH এর মান কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, তাপটা উৎপাদে হইলে তো তাপ উৎপাদী হয়ে যাবে, এটা বিক্রিয়কে থাকবে, এটাও ঠিক আছে। তার মানে ওইটা হইতেছে না, বাকি আনসার হচ্ছে কোয়ার্ক। এই একটা ইকুয়েশনের মধ্যে দেখো, এই হচ্ছে একটা গ্রাফ, যে গ্রাফের মধ্যে E3 দ্বারা হচ্ছে এটা উৎপাদ বোঝায়, এটা হচ্ছে বিক্রিয়ক বোঝায়। এবং এই যে পোর্শনটুকু দেখতেছো এটা কি বলতেছে? আসলে EA, যা হচ্ছে কি সক্রিয়ণ শক্তি, যেই পরিমাণ শক্তি অ্যাটলিস্ট লাগবে বিক্রিয়াটা সংগঠিত হওয়ার জন্য। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া কেন বলতেছি? আচ্ছা, এটা পরে আসি। ΔH এর মানের দিকে তাকাও। ΔH দ্বারা E3 - E1, এটা যেহেতু উৎপাদ, এটা যেহেতু বিক্রিয়ক, তার মানে E3 - E1 ঠিক আছে। EA কি? এই হচ্ছে EA, EAটা কি হবে? এটা E2, এটা হচ্ছে E1, E2 - E1, E2 - E1, এটাও ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি ΔH এর মান নেগেটিভ হইতে হবে। দেখো, এটার মান যদি 100 হয় ধরলাম, এটার মান ধরলাম 200, উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিলে কি -100 আসে, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া এখানে ΔH এর মান নেগেটিভ, তার মানে আনসার হইতেছে কি 1, 2 ও 3। তারপরে এই যে অংশটুকু আসতেছে, এই অংশটুকুর মধ্যে যারা হচ্ছে একটা ইকুয়েশন দেয়া থাকলে এখান থেকে আমি ক্যাপি বা ক্যাসি বের করতে পারি না, তাদের জন্য শাস্তি হচ্ছে এটা মুখস্থ করে ফেলা। এর বাইরে কিন্তু আসতেছে না, এই ক্যাসি আর ক্যাপি এই জিনিসটা হচ্ছে মুখস্থ করে ফেলবো। এবং এখানে বলা আছে আলফা দ্বারা কি বোঝায়? বিয়োজনের মাত্রা বোঝায়। এখানে পি দ্বারা চাপ বোঝায়, ভি দ্বারা আয়তন বোঝায়। এটা যদি মুখস্থ করতে পারি, তারপর এখান থেকে ম্যাথগুলা এমসিকিউগুলো ইজিলি সলভ করতে পারবো। দেখো, আমার কাছে এখানে কোশ্চেনে দেয়া আছে, এটা হচ্ছে যে 80% বিয়োজিত হয়ে যাচ্ছে, তার মানে আলফার মান দেয়া আছে, ঠিক আছে, বিয়োজনের মাত্রা দেয়া আছে। এখানে প্রেসারের মান দেয়া আছে হচ্ছে 3 atm, টেম্পারেচারের মান দেয়া আছে, সবই দেয়া আছে। এখন ক্যাপির মান বের করতে বলছে, এটার জন্য আমার কাছে ক্যাপির সূত্র ছিল, এখানে শুধু বসাই দিব, বসাই দিলে ডিরেক্ট চলে আসতেছে। ঠিক সেম কাজগুলো এখানে হইতেছে, তবে এখানে কয়েকটা টার্ম দেখতেছি। একটা হচ্ছে আংশিক চাপ, মোল ভগ্নাংশ। আমরা আসলে জানি যে আংশিক চাপ ইকুয়াল হচ্ছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ।
আর মোল ভগ্নাংশ জানি কি, মোট মোল, আর আমি যারটা বের করব তার মোল হচ্ছে উপরে বসাইতে হয়। এখন এই যে ইকুয়েশনের জন্য PCl5 থেকে PCl3 এবং Cl2 উৎপন্ন হয়েছে, এখানে কিছু পরিমাণ বিয়োজিত হয়েছে, আলফা পরিমাণ। তাহলে সাম্যাবস্থা এই অংশটুকু থাকে 1 মাইনাস 0.8, আর উৎপন্ন হয় 0.8 0.8। এইগুলা হচ্ছে কি সাম্যাবস্থায় উপস্থিত মোল। তাহলে সবগুলাকে যোগ করলেই তো মোট মোল পাবো, এবং স্পেসিফিক প্রত্যেকটার জন্য চাইলে মোল ভগ্নাংশ বের করতে পারবো। এটা এখানে থেকে ক্যালকুলেট করে বের করব। তারপরে আসো, ঠিক সেম আমার কাছে কোশ্চেনে মানগুলা দেওয়া আছে, শুধু আমি এখান থেকে কি করব, ক্যাসির মানটা বের করব। এটা ইজি ছিল। দেন এখানে বলতেছে উৎপাদ বৃদ্ধি করতে চাইলে ঠিক আবার লা সাতিলের নীতিটা এখানে অ্যাপ্লাই করতেছে, যেহেতু এটা বলা হয়েছে আর এটা না বলি। ঠিক আছে, এই ছিল ওভারঅল কথাবার্তা। তো এর মাধ্যমে হচ্ছে A to Z এখানে যা ছিল প্রত্যেকটা টপিকই এখানে ধরে ধরে শেষ করা হয়েছে। এটা সুন্দর করে একবার দেখবা, তারপর নিজে এক্সারসাইজ করার জন্য হচ্ছে এখান থেকে পিডিএফ থেকে যে পিডিএফটা দিব, পিডিএফটা একবার রিভাইজ দিবা। পাশাপাশি কিছু কিওয়ার্ড ছিল, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে দেখতে হবে। টেবিলগুলো ছিল, এই টেবিলগুলো সুন্দর করে দেখতে হবে, মুখস্থ করতে হবে, যে অংশটুকু বলছি ওই অংশটুকু মুখস্থ করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাই।